ডক্টর ইউনূস আজকে কোথা থেকে আসলো? আবু সাঈদের কারণে আসলো। আমরা রংপুর বিভাগের টিচার, আমরা রংপুর বিভাগের, আমরা জীবন দিতে জানি। আপনারা এর আগে গুলি করে মারছেন, আমাদেরকে গুলি করে মারেন, সকল টিচারদেরকে গুলি করে মারেন, সমস্যা নাই। শুধু আপনারাই ইউনূস হিসাবে এই অফিসে বসে থাকেন, আমাদের কোনো যায় আসে না। আমাদেরকে মারি ফেলেন, এখন বিরাট ফায়ার করে দেন বাংলাদেশের সকল লোককে। আপনারা বসে থাকেন, আমাদের কোনো যায় আসে না। আমরা জাতীয় করে আজকেই চাই ইবতেদায়ী মাদ্রাসা, প্রতিবন্ধী স্কুল, সব কিছু প্রতিবন্ধী স্কুল, কার স্কুল? দীপুমণির স্কুল। আজকে ফেসে সরকার দীপুমণি কার মেয়ে? ফেসে সরকার শেখ হাসিনার মেয়ে। তার স্কুলকে আজকে পরিত হলো, আমাদের স্কুল কেন পরিত হবে না? আমরা কেন বৈষম্য শিকার? দেশে আমাদের আইন কোথায়? কেন আমরা বৈষম্য শিকার হয়ে থাকবো? আমরা আর চাই না এভাবে দেশ পরিচালনা করতে। এটা দেশ পরিচালনা করে না। আমাদের একটাই দাবি, আমাদের মাঠে এসে শিক্ষা উপদেষ্টাকে এখানেই ঘোষণা দিতে হবে আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ, আর কোনো কথা নাই। জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। নইলে আবু সাঈদের মতো বুক আগে দিব, চালান গুলি, সমস্যা নাই। আমি এটা দিয়ে সংসার চালাই, মাসে আমার কিস্তি 18,000 টাকা। এই গাড়ি দিয়ে আমি কোনোরকম সংসার চালাই। আমার আব্বু অ্যাক্সিডেন্টে মাজা ব্যথা পাইছে, আমার আব্বু কাজ কাম করতে পারে না। এখন আমি একমাত্র মানুষ সংসারে হাল ধরে নিই। আমাদের তো বেঙ্গলে যাওয়ার নিষেধই আছে। আমার স্ত্রী ডেলিভারি 9 দিন হয়েছে আজকে। আপনাদের বললে বুঝতে পারবো না, আসছি তো। কোনো কারণই নাই, আমি এদিক দিয়ে আসতে আসলাম, মানে আমি একজনে নিয়ে গেছি রুগীকে, তারপরে মনে করেন এদিকে আমার ধরলো। আমি জানতাম না গাড়ি মিরপুরে 11, আমি আজকে প্রথম আসলাম, আইসা দেখি যে এরকম অবস্থা। আমি জানতাম না মামা, সরি মামা, আমার মিরপুরে 11 গাড়ি, আমার একটা রুগীকে নিয়ে আসছিলাম মামা। নিয়ে যাইতেছি, ওর মাছ রাস্তা আটকে নিয়ে গেছে। এখন যদি মনে করেন হয়তো রেকার বিল করে যদি নেওয়াইতে হয়, 2-3 হাজার টাকা খরচ হইব আমাদের। এই যদি দেয় আর কি, আর না দিলে তো মনে করি মাহাজনটা আমরা জরিমানা ভোগ করতে হইব। তো আমরা আর কি অসহায় আছে, এখন কি বলার ভাষা নেই। এখন ঘরে মনে করেন যে আমার স্ত্রী ডেলিভারি 9 দিন হয়েছে আজকে। আপনাদের বললে বুঝাতে পারবো না, আসছি তো। আমাদের তো বেঙ্গলে যাওয়ার নিষেধই আছে। আবার যায় তো, অনেকে যায় না যে সেটা না। জি, আমি তো মেন রোডে আসি নাই, ওই যে ফার্মগেট মুড়ে যাত্রী নামে ঘুরতেছি, ওই যে ওই মুড়েটায় যেখানে সবসময় রিক্সা থাকে আর কি, ওখান থেকে ছাত্র ভাইরা নিয়ে আসছে আর কি। মেন রোড আসা নিয়েছি, আমি এক সাইডে আসছিলাম আর কি, এক সাইডে আসছি যাত্রীর জন্য, মানে এক সাইডে মানে ধরে নিয়ে আসছে আর কি। সবার চাই চা দিলে ভালো হবে আর কি। গরিব মানুষ কিস্তির উপরে গাড়ি চালাই, এখন আমি এটা দিয়ে সংসার চালাই, মাসে আমার কিস্তি 18,000 টাকা। এই গাড়ি দিয়ে আমি কোনোরকম সংসার চালাই। আমার আব্বু অ্যাক্সিডেন্টে মাজা ব্যথা পাইছে, আমার আব্বু কাজ কাম করতে পারে না। এখন আমি একমাত্র মানুষ সংসারে হাল ধরে নিই। এখন গাড়ি দিলে আমি চলবো কিভাবে ভাই? এখান দিয়ে যাওয়া ধরছে, এই জন্য আমার করে ধরছে। এই রুটে তো পারমিশন নাই, সেটা কি আপনি জানেন? জি, তাহলে আসলেন কেন? আসলাম এই জায়গায় মোটায় মাল নামাইতাম বলে মাল লিয়েছিলাম। বাংলাদেশে 52 বছরের ইতিহাস, ভারত শুধু বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে, লুটে পুটে খেয়েছে বাংলাদেশকে। এই 52 বছরে যুদ্ধের দোহাই দিয়ে তারা সেই
যুদ্ধের পরবর্তীতেই যে বোঝাই ভর্তি গাড়ি বোঝাই করে করে যে সম্পদগুলো নিয়ে গিয়েছে, সেই সম্পদও কিন্তু এখন হিসাব করলে অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে, যেটা আসলে এখনো পর্যন্ত বাংলাদেশের সেই অপূরণীয় অভাব সেটা পূরণ করা সম্ভব নয়। এই 52 বছরে শুধু সীমান্তেই এই ভারত আমাদের হাজার হাজার নিরাপরাধ ভাইদেরকে রক্তাক্ত করেছে, গুলি করে হত্যা করেছে পাখির মতো, কোনো বিচার হয়নি। তারা নাকি বন্ধু রাষ্ট্র। কিভাবে তারা বন্ধু রাষ্ট্র আমাদেরকে দাবি করে? বন্ধু রাষ্ট্র কি কখনো পাখির মতো কোনো মানুষকে হত্যা করতে পারে? সম্ভব নয়। সেখানেই তারা ফেলুর, যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র নয়, তারা আমাদের শোষণ করার জন্য তারা আমাদের বন্ধু। আর তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি শেখ হাসিনাকে তারা লালন করেছে, পালন করেছে এই বাংলাদেশে অবৈধভাবে, তাকে মসনদে বসিয়ে রেখেছিল শুধু আমাদেরকে শোষণ করবার জন্য। একের পর এক অসম চুক্তি করে আমাদেরকে ভাতে মারতে চেয়েছে, পানিতে মারতে চেয়েছে, এই বাংলাদেশের সার্বভৌমত্বকে ভুলনভূত করার চেষ্টা করেছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। 24-এর সে 5ই আগস্ট একটি স্বৈর শাসকের যখন পতন হয়, সেই বন্ধু রাষ্ট্র নাকি আমাদের বন্ধু। কোথায় আমাদের বন্ধু? সে তো আমাদের বন্ধু নয়, সে তো শুধু হাসিনার বন্ধু। এই জন্য সে শুধু হাসিনাকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষকে একদিকে রেখে। এই বন্ধু কখনো আমাদের মঙ্গলময় নয়, শুধুমাত্র বন্ধুর ছদ্মবেশে আমাদেরকে শোষণ করে যাচ্ছে, শোষিত করে যাচ্ছে। এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, হাসিনাকে আবারও প্রতিষ্ঠা করবার জন্য। ভারতে শুনেছি আওয়ামী লীগের নাকি পার্টি অফিস খুলেছে। কি নির্মম! যে স্বৈর শাসক পালিয়ে যায়, ইন্ডিয়াতে একের পর এক তাদের মানে আওয়ামী লীগের প্রেতাত্মারা যখন চলে যাচ্ছে, তাদের জন্য সীমান্তগুলো খুলে রাখা হয়, সাধারণ মানুষ যায় গুলি করে মারে, আর তাদের জন্য সীমান্তগুলো খুলে রাখা হয় তাদেরকে বাঁচানোর জন্য। এবং আমি শুধু ভারতকে একটি কথা বলতে চাই, আপনার বন্ধুকে ভালোবাসলে আপনি আপনার দেশে নিয়ে যে আপনি আপনার দেশে রাজনীতি করান, তাকে দরকার হলে মুখ্যমন্ত্রী বানায় দেয়, আমাদের বাংলাদেশে নয়। বাংলাদেশের মানুষ এখন জানে, বোঝে, সজ্ঞানে রাজনীতি করে, এবং বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন। আর কোন ষড়যন্ত্র কখনো আগামী নির্বাচনে প্রতিষ্ঠা করতে পারবে না ইনশাল্লাহ। আর যদি কোনো দল সে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তারও অবস্থা কিন্তু সেই হাসিনার মতো হবে। আমি শুধু এইটুকু কথা বললাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার দূরদর্শিতার জন্য একজন উচ্চমানের মেধাবী রাষ্ট্রনায়ক ছিল। এই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সার্ক কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল, যে আমরা অন্তপক্ষে যারা 7টা কান্ট্রি এবং পরবর্তীতে আফগানিস্তানে যোগ হয়েছিল, অত্যাধিক সুবলভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যথেষ্ট সম্মান দেখিয়েছিল। কিন্তু ভাগ্যের দুর্বার পরিহাস, বাংলাদেশ থেকে এই ভারতের নেপথ্যের ষড়যন্ত্রের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন নিহত হয়। আমরা এর দুর্ভাগ্য বহন করতেছি আজ পর্যন্ত ভারতের অসহযোগিতার জন্য। 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন ভারত নিজেদের একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে এসেছিল, এবং স্বাধীনতার পরে বাংলাদেশের মূল্যবান অস্ত্র এবং ধন সম্পদ লুটে নিয়ে গিয়েছিল। এরপরে 75-এ বাংলাদেশকে একটি আশ্রিত রাষ্ট্র বানানোর জন্য শেখ মুজিবুর রহমানকে দিয়ে সংবিধান পরিবর্তন করে একমাত্র করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনতা, সিপাহী জনতা এটা রুখে দিয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি যে যখন শেখ হাসিনা ক্ষমতা আসে, তারপরেও সে সংবিধানকে পরিবর্তন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এভাবে বাংলাদেশকে একটি আশ্রিত রাষ্ট্র করে তারা সেই সিকিমের মতো বাংলাদেশকে গিলে ফেলতে চেয়েছিল। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে 5ই আগস্ট 2024 সনে শেখ হাসিনা যদি গোপালগঞ্জে আশ্রয় নিতে পারত, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা সিকিমের অবস্থায় হতো। কিন্তু আমাদের ভরসা স্থল হচ্ছে সেই জুলাই আগস্ট বা 15 বছর বা গত 53 বছরে আমরা দেখেছি আমাদের এই দেশের আলেম ওলামা এবং মুসলিম জনগোষ্ঠী প্রকৃতপক্ষে এই চিন্তা এবং এটা ধারণা করে।
তাই আগামী দিনের রাজনীতিতে আমাদেরকে বুঝতে হবে এই দেশের মুসলিমরাই এই ভারতের আধিপত্য মোকাবেলা করার জন্য রাজপথে সক্রিয় থাকবে, এবং যেই দল এটা ধারণ করবে, মুসলমান এবং কোরআন হাদিস এই বিষয়টাকে যে ধারণ করবে, সেই আগামী এই দেশের জনগণের নেতৃত্ব নিতে পারবে। না হলে পতিত হাসিনার মতোই তার পতন অনিবার্য হবে। আমি আশা করি এদেশের মানুষ সত্যিকার ভাবে ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি জানিয়ে সরকারের কাছ থেকে যাতে এটা আদায় করতে পারে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও বিপিনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী অধিকার পরিষদের 4 দফা দাবি সম্মিলিত যে স্মারকলিপি, এটি আমরা হ্যান্ডওভার করেছি। আমরা এর আগেও একাধিকবার আন্দোলন সংগ্রামে, আপনার মিটিং মিছিলে সব জায়গায় বলে আসছি যে বাংলাদেশের অর্থনীতির চাকা যে দুটো ভিত্তির উপরে বা ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, আরেকটি আমাদের বাংলাদেশের গার্মেন্টস। এই দুটো ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ডিপেন্ড করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রায় পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের 2 কোটি প্রবাসী বসবাস করে। এই প্রবাসীদের বিগত সরকার যথাযথ মূল্যায়ন করে নাই, এমনকি এই প্রবাসীদের সাথে এক প্রকারের পশু পাখির মতো আচরণ করা হয়েছে। প্রবাসীরা যখন বিগত সময়ে বাংলাদেশে আসতেন, এয়ারপোর্টে তাদের সাথে কুত্তা বিড়ালের মতো আচরণ করা হতো। অনেক সময় আপনারা দেখেছেন যে প্রবাসীদের সেখানে দায়িত্বরত পুলিশ অফিসার বা যারা দায়িত্ব রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা মারপিট করে নাক পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল। তো এইরকম অসংখ্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিগত সময় ঘটেছে। তা আমরা যেহেতু একটি বিপ্লব বা গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের প্রত্যাশা ছিল এই নতুন বাংলাদেশে প্রবাসীদের অন্তত পক্ষে যথাযথ মূল্যায়ন এই সরকার করবে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পৃথিবীব্যাপী বা সারা বিশ্বে তার যাতায়াত রয়েছে, তিনি প্রবাসীদের দুঃখ দুর্দশা বা কষ্ট সম্পর্কে অবহিত। তিনি অন্তত তাদের এই দুঃখ কষ্টের কথাগুলো বিগত সময়ে তিনি জেনেছেন, বুঝেছেন। সেই জায়গা থেকে তাদের নিয়ে তিনি একটা ভালো কাজ করবেন বা যথাযথ তাদের মূল্যায়নটা করবেন। কিন্তু অত্যন্ত আফসোসের জায়গা যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের দায়িত্বরত অ্যাডভাইজার যারা রয়েছেন, তারা প্রবাসীদের নিয়ে তেমন কোনো উদ্যোগ এই বিগত 1 বছরে আমরা নিতে দেখি নাই। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত 5ই আগস্ট এই সরকার একটি জুলাই ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রে অনেক কিছু তারা অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু প্রবাসীদের যে অবদান, তাদের যে ত্যাগ, এই ত্যাগ কিংবা অবদানকে ন্যূনতম মূল্যায়ন করে জুলাই ঘোষণাপত্রে সেই জায়গাটুকু পর্যন্ত দেওয়া হয় নাই। তার মানে এই সরকার বিগত আওয়ামী লীগ যেভাবে প্রবাসীদের রক্ত চুষে খেয়ে বাংলাদেশের ইকোনমি অর্থাৎ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, লুটপাট করে বিদেশে টাকা গাড়ি বাড়ির পাহাড় গড়েছে, পাচার করেছে, বর্তমানে এই সরকারও সেই পথে হাঁটছে কিনা, এটি কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আমরা আজকে যে 4টি দাবি এখানে দিয়েছি, তার মধ্যে অন্যতম একটি দাবি, যেহেতু জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, এই জুলাই সনদে প্রবাসীদের কথা অবশ্যই রাখতে হবে। প্রবাসীদের যে অবদান, তাদের যে ত্যাগ, এই ত্যাগের যথাযথ মূল্যায়ন এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় বিগত আওয়ামী লীগের আমলে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স শাটডাউন দিয়ে আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, তারা কিন্তু এই সরকারের আমলেও সেদিকে যেতে বাধ্য হবে যদি না তাদের অবদানকে এই সরকার স্বীকৃতি দেয়। আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলেছি। এই সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার তারা এবার নিশ্চিত করবেন, কিন্তু কোন প্রক্রিয়ায়, কোন প্রসিডিউরের মাধ্যমে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবে, তার যথাযথ রোডম্যাপ আমরা এই সরকার তথা নির্বাচন কমিশনের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু পাই নাই। তো আমরা সরকারকে আহ্বান জানাবো যে অতি দ্রুত নির্বাচন কমিশন যাতে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কোন পদ্ধতি বা কোন প্রক্রিয়ায় সেই ভোটাধিকার তারা নিশ্চিত করবেন, সেটা যাতে তারা প্রকাশ করেন। আমরা আরও 2টো দাবি দিয়েছি, যে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব। দেখেন, আজকে জাতীয় সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। কেন? নারীদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, মূল ধারায় নিয়ে আসার জন্য। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একই সাথে এটাও তো বলতে হয় যে প্রবাসীদেরকেও তো আমাদের মূল ধারায় নিয়ে আসতে হবে। এই জন্য আমরা বলেছি যে অন্তত পক্ষে 5 কিংবা 10% জনপ্রতিনিধি যাতে পার্লামেন্টে প্রবাসীদের পক্ষ থেকে থাকে, এটা এই সরকারকে নিশ্চিত করতে হবে। কোন প্রক্রিয়ায় করবেন সেটা আপনাদের বিষয়। আমরা বেশ কয়েকটা ফর্মুলার কথা বলেছি, যে আপনারা চাইলে এরকম একটা বিধি সংযুক্ত করে দিতে পারেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মনোনয়নের 5% প্রবাসীদের পক্ষ থেকে মনোনয়ন দিতে হবে। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে।
অথবা আপনারা নারীদের মতো সংরক্ষিত আসন রাখতে পারেন, যে 1% বা 2% প্রবাসীদের জন্য সংরক্ষিত রিজার্ভ, তাহলে অটোমেটিক্যালি প্রবাসীদের মধ্য থেকে জনপ্রতিনিধিত্ব পার্লামেন্টে নিশ্চিত হলো। এবং সরকার গঠনের সময় প্রবাসীদের পক্ষ থেকে যারা জনপ্রতিনিধি থাকবে তাদের মধ্য থেকে সরকারে প্রবাসী কল্যাণ বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ওই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, কারণ তারাই বুঝবে যে প্রবাসীদের দুঃখ দুর্দশা কষ্টটা কী। তো এইরকম 4টি দাবি আমাদের এখানে রয়েছে। একই সাথে এই সরকার 1 বছর দায়িত্ব অলরেডি পালন করেছে। এই 1 বছরে সরকারের যে অগ্রগতি এটা যদি আমরা আসলে বলি এটা আশানুরূপ না। এই 1 বছরে জাতির যে আকাঙ্ক্ষা, জনগণের যে ডিমান্ড প্রত্যাশা ছিল এই সরকারের কাছে, এই সরকার সেটা পালন করতে ব্যর্থ হয়েছে, পারে নাই। এই সরকারকে আমরা বলেছিলাম যে আপনারা কোনো দলের না, কোনো মতের না, কোনো গোষ্ঠীর না, কিন্তু আপনারা যদি কোনো দলের চাপে বা তাপে হেলে পড়েন, নুয়ে পড়েন, নতি স্বীকার করেন, তাহলে তো ভাই আপনাদের এই চেয়ারে বসার কোনো প্রয়োজন ছিল না। অনেকে অনেক কথা বলে, আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেদিন চেয়ারে বসেন তিনি জানেন যে আমি একটা ভঙ্গুর বাংলাদেশকে বিনির্মাণের জন্য এই চেয়ারে বসছি, দায়িত্ব নিচ্ছি বাংলাদেশের। আমাকে ছাত্ররা বসিয়েছে, অমুক বসিয়েছে, এসব ওই আপনার মানে গ্রাম্য মানুষের মতো কথা বলে তো আসলে পার পাওয়া যাবে না, কারণ আপনি গ্লোবাল ব্যক্তিত্ব। আপনি জানেন যে হাসিনা পতন আন্দোলন করতে গিয়ে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। এরকম একটা বাংলাদেশকে বিনির্মাণের দায়িত্ব আপনি নিয়েছেন জেনে বুঝে। এখন 1 বছর পার হওয়ার পরে আপনি যদি বলেন যে আমরা তো কাজ করতে পারছি না, আমরা তো এটা করতে পারছি না, এখানে বিএনপি কি চাইলো, জামাত কি চাইলো, গণ অধিকার পরিষদ কি চাইলো, ডাজেন্ট ম্যাটার। আপনাকে সবসময় দেখতে হবে জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণের ডিমান্ড কি। স্বেচ্ছাসেবকের জন্মদিন, স্বেচ্ছাসেবকের জন্মদিন, স্বেচ্ছাসেবকের জন্মদিন, স্বেচ্ছাসেবকের জন্মদিন, স্বেচ্ছাসেবকের জন্মদিন, স্বেচ্ছাসেবকের জন্মদিন। অধিকাংশ ক্ষেত্রে এই প্যানেলগুলি কোনো একক সংগঠনের মদতপুষ্ট বা কোনো একক সংগঠনের নেতৃত্বে তৈরি হয়, যার ফলে তাদের জন্য যে কোনোভাবেই আসলে একটা প্যানেল তৈরি করে ফেলা বা একটা প্যানেল আপনাদের সামনে ঘোষণা দেওয়া অপেক্ষাকৃত সহজতর। কিন্তু আমাদের যেই প্যানেল, এই প্যানেলের নাম আমরা অ্যাপ্রোপ্রিয়েট অর্থেই প্রতিরোধ পর্ষদ রেখেছি। আপনারা অনেকেই আমরা দেখছি যে মিডিয়াতে প্রচার করার সময় এটি গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে উল্লেখ করছেন। আমরা আশা করব আপনারা এই যেই মিডিয়া ফ্রেমিং থেকে বের হয়ে আসবেন। তার কারণ আপনাদের সামনে যে নামগুলি উচ্চারিত হলো, আপনারা যদি এই নামগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এর প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোনো ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন, বরং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের যেই প্রতিরোধ, তাদের যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড জারি রেখেছেন। আমরা খুবই আনন্দিত, আপ্লুত যে আমরা
এইখানে বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ তাদেরকে সমন্বিতভাবে এখানে এই প্যানেলটি নির্মাণ করতে পেরেছি। এখানে যে নারী উপস্থিতি আপনারা দেখছেন, সেই নারী উপস্থিতি কোনো টোকেনিস্টিক নারী উপস্থিতি নয়। আমরা আন্দোলনের সংগ্রামে নারী ও পুরুষকে ইকুয়াল স্টেক হোল্ডার মনে করি দেখেই এই যে নারীরা, সেই নারীদেরকে আমরা আজ এখানে আমাদের পর্ষদে পেয়েছি এবং তারা কেউ কারো টোকেন হিসেবে এই পর্ষদের অংশ হননি। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ এজেন্সিতে, তাদের নিজ নিজ বিবেচনার অনুযায়ী এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন, যেই পর্ষদটি প্রকৃতপক্ষেই এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য, এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন, তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। আমরা দেখতে পেয়েছি আমাদের এই পর্ষদে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, সদস্য পদে নির্বাচন করছেন হেমা চাকমা, আমাদের সঙ্গে সদস্য পদে নির্বাচন করবেন পৃথিং মার্মা। আপনারা জানেন যে এখন যেহেতু নির্বাচনের সময়, সাধারণত যারা আদিবাসীদের উপজাতি বলে পরিহাস করেন তাদেরও 4টা ভোট টানার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী তাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। কিন্তু পৃথিং মার্মা বলেন, লিটন ত্রিপুরা বলেন বা হেমা চাকমা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা তাদেরকে কোনো টোকেন হিসেবে এখানে রাখি নাই, বরং আমরা মনে করি বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ, সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সংগ্রামের যারা মুখ, তাদেরকে আমরা এখানে পেয়েছি। সেখানে আমরা যেমন চাকমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, মারমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, ত্রিপুরা জাতিসত্তার মানুষ আমাদের পর্ষদে আছেন, যারা বিভিন্ন জায়গায়, আমি আশা করব আপনারা যাদের যাদের পর্ষদেই বা যাদের যাদের প্যানেলেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই নৃগোষ্ঠীগুলি থেকে আসা প্রতিনিধি রয়েছে, আপনারা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করবেন তারা কি তাদের প্যানেলে উপজাতি হিসেবে আছেন নাকি আদিবাসী হিসেবে আছেন। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি আছেন। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল, যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান, তাদের জন্য উপযুক্ত নয়। আমরা খুবই গর্বিত, আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন, এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি আমাদের পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন, সেই মোহাম্মদ তফসিরুল্লাহ। আপনারা জানেন এই ক্যাম্পাসে মানুষ ছাড়াও প্রচুর প্রাণীর বসবাস। দুঃখজনক হচ্ছে যেহেতু সেই প্রাণীরা ভোট দিতে পারে না, কাজেই সেই প্রাণীদের বিষয়ে কারো কোনো কনসার্ন নেই। কিন্তু যেই মানুষগুলি দীর্ঘদিন ধরে এখানে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা দীর্ঘদিন এই ক্যাম্পাসে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, সেই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য প্রশাসনের সঙ্গে প্রয়োজনে সংঘর্ষে গিয়েছেন, প্রয়োজনে প্রশাসনের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছেন, সেরকম 2 জন মুখ, একজন হচ্ছেন আমাদের রাহানুমা আহমেদ নিরেট, যিনি সদস্য পদে আমাদের সাথে নির্বাচন করবেন, এবং আরেকজন যিনিও সদস্য পদে আমাদের সঙ্গে নির্বাচন করবেন সেই মিশকাতুল মাসিহাত এবং রাহানুমা আহমেদ নিরেট, যারা অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে খুব ওতপ্রোতভাবে কানেক্টেড, সেই মানুষগুলি আমাদের মধ্যে আছে। মোদ্দা কথা, এখানে নারী পুরুষ নির্বিশেষে, আদিবাসী বাঙালি নির্বিশেষে আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স, সেই ফোর্সের অংশ হবেন। আপনারা আরও জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে 24-এর গণহত্যাকারী যেই শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। আপনারা গতকালকে সবার ইন্টারভিউ নিয়েছেন, আপনারা জানেন জুলিয়াস সিজার তালুকদারের ইনক্লুশনের ব্যাপারে
কারা সব থেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে, এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত তারা বারবার করে 24-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে। কিন্তু একই সাথে 71-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। 71-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব, এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক পর্ষদ, যে প্রতিরোধের পর্ষদ, এই প্রতিরোধের পর্ষদ ব্যাপকভাবে শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তাদের কাছে পেশ করে আমাদের যে লড়াই, সেই লড়াইকে সংহত করবে। এবং 9 সেপ্টেম্বর আমরা আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী যে আমাদের পর্ষদ ব্যাপকভাবে ভোটে জয়লাভ করে আসবে। আমরা এখন আমাদের যিনি এখানে সহ সভাপতির পদে নির্বাচন করবেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যিনি দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে নারীদের অধিকার প্রশ্নে, ভিন্ন মতাবলম্বী মানুষের অধিকারের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে উজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। মঙ্গলবার বেলা 11:15টায় প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের পর তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের 2 নম্বর ফটকের সামনে অবস্থান নেন। তাদের এই অবস্থানের কারণে সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি এক পুলিশ কর্মকর্তার জামিন দেয়ার আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের পদত্যাগ, আসিফ নজরুলের পদত্যাগ চাই, দফা 1 দাবি 1, আসিফ নজরুলের পদত্যাগ, খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কি করে, এবং আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, 1 বছর পরেও তারা তাদের সন্তান হত্যার বিচার পাননি। তিনি অভিযোগ করেন সরকার বিচারের নামে তামাশা করছে এবং আসামিরা অর্থের বিনিময়ে জামিন দিচ্ছে, অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছে না। শহীদ তাইমের ভাই রবিউল আউয়াল এবং শহীদ শেখ শাহরিয়ারের বাবা আব্দুল মতিনও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তারা জানান বিচারের জন্য আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিলেও তাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, তিনি জুলাই শহীদ পরিবার ও আহতদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। তবে অবরোধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের আঘাতের অভিযোগের বিষয়ে মাসুদ আলম বলেন, এমন ঘটনা ঘটলে তদন্তের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান হাবিব। বন্ধুরা, পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা তাকে বন্ধু মনে করলেও তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরী যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল। সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না, হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া। হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু। এই হাসিনা ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা এবং জনরসে, জনগণের গণ অভ্যুত্থানে সে পালিয়ে গেছে, যার বিচার চলছে, বিচার হবে, তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি, এই হত্যাকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী, তাকে অনতিবিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য, অনতিবিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্য পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, তারা আমাদের পানিতে মারতে চায়, তারা আমাদের ভাতে মারতে চায়, তারা আমাদের
মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এই যাদের চরিত্র, তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন, কতটাই যে ভয়ঙ্কর, এটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বর্ষতা স্বীকার করেনি, না ব্রিটিশ ভারতের, না পাকিস্তানের, না ফ্যাসিবাদের কোনো ক্রীড়কে। এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা, নিজের স্বকীয়তা, নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বারে বারে বিদ্রোহ করেছে, বারে বারে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। সর্বশেষ ৭১-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে তারা স্বাধীনতা অর্জন করেছে। অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল, অস্ত্র দিয়েছিল, আর তার বিনিময়ে আমাদেরকে কত সম্পদ তারা লুণ্ঠন করেছে ৭১ পরবর্তীতে, তার ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। এত সম্পদ স্বাধীনতা পরবর্তী সময় ট্রাকে ভরে, মিল, তার যন্ত্রাংশ, তার সম্পদ, খাবার দাবার, যে সময় আমাদের খুব বেশি প্রয়োজন ছিল, তখন বর্ডারের ক্রস করে তারা নিয়ে চলে গেছে। সেই জন্য আমাদেরকে এই দেশ সম্বন্ধে, এই ভূখণ্ড সম্বন্ধে, এই দেখেন গণঅভ্যুত্থানের ১ বছর আগে হওয়ার পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না। হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ, কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে। কিন্তু ১ বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই শত শত হাজার হাজার বছর থেকে পাশাপাশি বসবাস করছে। এই দেশের মানুষ সাম্প্রদায়িক না এবং কোনো অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা হিংস্রতা প্রকাশ করেনি। এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আটকে রাখে প্রয়োজনের সময়, আর যেই সময় আমাদের পানির প্রয়োজন নয় সেই সময় তিস্তার ব্যারেজ, ফারাক্কার ব্যারেজ এরা উন্মুক্ত করে দেয়। পানিতে আমাদের ক্ষেত খামার, মানুষের সম্পদ বিনষ্ট হয়। আমাদের প্রতিটা বর্ডারে অঞ্চলে সমস্ত সড়ক পথের ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে, এখানে লিখিতভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা এতটুকু বলতে চাই, এই ১ বছরে প্রমাণ হয়েছে কে আমাদের সাহায্য করলো কি করলো না, কে আমাদের বিরোধিতা করলো কি করলো না, তাতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষ তার যোগ্যতায়, তার কর্মদক্ষতায়, তার বুদ্ধিমত্তায় অতীতে যেমন টিকে ছিল, এখন যেমন টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে।